আমি বৃহস্পতিবার রাতে ঈদের বন্ধের মধ্যে ঢাকা বেড়াতে যাই এবং পরদিন শুক্রবার তেজগাঁও সার্জেন্ট মেস মসজিদে রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজ আদায় করতে চাই। মসজিদে যাওয়ার পথে উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার উনার 2 মেয়েকে নিয়ে ঈদ শপিংয়ে যাওয়ার পথে আমাকে দেখেন এবং বাসায় গিয়ে চট্টগ্রাম অফিসে ফোন করে বলেন আমার বাসায় ফিয়ন ফাটিয়ে যেন আমার বাসা থেকে ফোন করিয়ে জরুরি ভিত্তিতে আমাকে চট্টগ্রাম চলে যেতে বলে। পরে ফিয়নরা আমাকে এসব বলে। জুমার নামাজ শেষে দেখি মসজিদের বাইরে মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম স্যার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করছেন। আমি স্যারের সামনে পড়লে স্যারকে সালাম করি। ওইখান থেকে ওয়ারেন্ট অফিসার মাজেদের এক লোক মাজেদকে বলে সার্জেন্ট মেজবা ঢাকায় এসেছে এবং চিফ স্যারের সাথে সাক্ষাৎ করেছে। ঈদের বন্ধের পর জানতে পারি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পাঠানো সেই অ্যাডমিন অর্ডারটি এয়ার হেডকোয়ার্টার থেকে চট্টগ্রাম ঘাঁটিতে ফেরত পাঠানো হয়েছে এবং একটি তদন্ত পরিষদ গঠিত হয়েছে। প্রহসনমূলক সেই তদন্ত পরিষদের সভাপতি ছিলেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মনিরুজ্জামান জিডিপি এবং সদস্য ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জিএস1। আমি সকল প্রমাণপত্র বোর্ডে জমা দেওয়ার পর সভাপতি স্যার আমাকে মানসিক রোগী বানানোর ষড়যন্ত্র করেন এবং 7 ডিসেম্বর 2004 ইংরেজি জোরপূর্বক আমাকে চট্টগ্রাম সিএমইসির মানসিক রোগের ডাক্তারের নিকট পাঠান। মানসিক রোগ বিশেষজ্ঞ স্যার এগুলো প্রশাসনিক ব্যাপার এই কথা মুখে বলে এবং লিখে কোনো প্রকার ওষুধ ছাড়া আমাকে গাড়িতে ফেরত পাঠান। 9 ডিসেম্বর 2004 ইংরেজি বোর্ডের প্রেসিডেন্ট স্যার আমাকে আবার জোরপূর্বক মানসিক ব্যাধি ওয়ার্ডে পাঠালে ডাক্তার কোনো প্রকার ওষুধ ছাড়া 9/12/2004 ইংরেজি থেকে 1/1/2005 ইংরেজি পর্যন্ত ভর্তি করে রাখার পর আমি খুবই ভালো এবং জাস্ট অবজারভেশন লিখে ছেড়ে দেন। উপরে উল্লেখিত এসব কথাগুলো লিখেই আমি বোর্ডের প্রেসিডেন্ট স্যারকে 26 পাতার একটি স্টেটমেন্ট দিই। বোর্ডের প্রেসিডেন্ট স্যার আমার স্টেটমেন্টটি রেখে উনার নিজের ইংরেজিতে লেখা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক আরেকটি স্টেটমেন্টে আমার দস্তখত নেওয়ার জন্য মানমুখী হয়ে জবরদস্তি করতে থাকেন। সেই স্টেটমেন্টের কপিও আমার নিকট আছে। আমি সেই স্টেটমেন্টে সাইন না করলে তিনি আমাকে বলেন যা তোর কোনো স্টেটমেন্টই লাগবে না, স্টেটমেন্ট ছাড়াই তোকে আমি চাকরি থেকে কিক আউট করবো ইত্যাদি। উল্লেখ্য যে আমাকে হাসপাতাল থেকে ছাড়ার একদিন পর চিফ স্যারের চট্টগ্রাম ঘাটির বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি আমার বোর্ড শেষ হয়। আরও উল্লেখ্য যে আমার বিরুদ্ধে অ্যাডমিন অর্ডার ও বোর্ড এয়ার হেডকোয়ার্টারে পাঠানোর সময় ঘাঁটি অধীনায়ক ছিলেন এয়ার কমোডোর লিয়াকত আলী স্যার এবং এরপর তিনি বিদেশ চলে যান। বোর্ড শেষ হওয়ার প্রায় 4 মাস পর তিনি বিদেশ থেকে এসে সহকারী বিমান বাহিনীর প্রধান প্রশাসন হন এবং তিনি একই ব্যক্তি 13 বছর 3 মাস চাকরি করার পর কোনো কাগজপত্র ছাড়াই আমাকে চাকরি থেকে ডিসচার্জ করেন। ডিসচার্জের পর এয়ার কমোডোর লিয়াকত আলী স্যারের বাসায় স্যারকে প্রমাণপত্র বোর্ডে জমা দেওয়ার কথা জানাই। মধ্যাহ্নভোজের দাওয়াতে এয়ার কমোডোর শফিউজ্জামান স্যার আসলে স্যারকে গেট থেকে নিয়ে লিয়াকত স্যার চলে যান। যাওয়ার সময় শফিউজ্জামান স্যার লিয়াকত স্যারকে আমার বিরুদ্ধে বিষয়গুলো উনি জানতেন এই কথা তা স্যারকে জানান। এরপর লিয়াকত স্যারের কথায় শফিউজ্জামান স্যারের স্ত্রী শফিউজ্জামান স্যারকে নিয়ে চলে যান। ডিসচার্জের পর বহুবার আবেদন, বোর্ডের ফাইন্ডিংস এবং সকল প্রমাণপত্র এয়ার হেডকোয়ার্টারে পাঠিয়েছি। বোর্ডের ফাইন্ডিংসে ষড়যন্ত্রমূলক আমাকে যে 7টি অভিযুক্ত দেখানো হয় সেগুলো হলো মিসবিহেভ উইথ সিনিয়র, আমি নাকি ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি। ইনসাবঅর্ডিনেশন উইথ সিনিয়র, আমি নাকি ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের সাথে জুনিয়রের মতো ব্যবহার করেছি। হি লিভস ইস স্টেশন, ঈদের ছুটিতে আমি ঢাকা বেড়াতে গিয়েছিলাম, আমি নাকি স্টেশন ত্যাগ করেছি। আমি কর্তৃপক্ষের অনুমতিক্রমে সপরিবারে বহির্বাস থাকতাম এবং আমাকে সাওয়ার ফরও ফাঁস দেওয়া হয়নি। ভায়োলেশন অফ চেইন অফ কমান্ড, তেজগাঁও সার্জেন্ট মেস মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের বাইরে দেখি মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করছিলেন। আমি স্যারের সামনে পড়লে স্যারকে সালাম করি, আমি নাকি চেইন অফ কমান্ড ভায়োলেট করেছি। এই 7টি অভিযুক্ত করে আমাকে ষড়যন্ত্রমূলক চাকরি থেকে ডিসচার্জ করা হয়। এরপর আমি গত 20/7/17 ইংরেজি আবেদন করে বহু কষ্টে সার্ভিস বই পাই। সেখানে লেখা হয় ডিসচার্জ ফ্রম সার্ভিস এজ নো লঙ্গার রিকোয়ার্ড অন ডিসিপ্লিনারি গ্রাউন্ড। গত 13 মার্চ 2006 ইংরেজি ঢাকা প্রেস ক্লাবে স্ত্রী 2 পুত্র ও 1 কন্যাকে নিয়ে সংবাদ সম্মেলন করলে সংবাদটি বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে আসে। গত 12/8/2007 ইংরেজি মহামান্য রাষ্ট্রপতি স্যার বিধি মোতাবেক প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে মাননীয় প্রতিরক্ষা সচিব স্যার ও এয়ার হেডকোয়ার্টার বরাবর চিঠি প্রেরণ করেন। এতেও কোনো কাজ না হওয়ায় 2017 সালে আমি হাইকোর্টে রিট করি। আমার রিট নম্বর হলো 17279/2017। গত 21/10/18 ইংরেজি হাইকোর্ট থেকে এয়ার হেডকোয়ার্টারের রুল নিশি জারি করা হয়। সেখানে বলা হয় সার্জেন্ট মেজবাকে কেন চাকরিতে পুনর্বহাল করা হবে না তা 4 সপ্তাহের মধ্যে অত্র আদালতকে জানানো হোক অথবা 3 ওয়ার্কিং ডের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়ে জানানো হোক। সর্বশেষ গত 21/5/2025 ইংরেজি এয়ার হেডকোয়ার্টার বরাবর আরেকখানা আবেদন ও সকল প্রমাণপত্র পাঠাই। গত 8/7/2025 ইংরেজি চট্টগ্রাম 2 নম্বর ফিল্ড ইউনিটের গোয়েন্দা বিভাগের একটি টিম আমাকে সকল কাগজপত্র সহ অন্যত্র বসার প্রস্তাব করলে তাতে আমি অপারগ হওয়ায় তারা আমার ভাড়া বাসায় আসেন এবং কর্পোরাল বেলাল রেডিও ফিটার সকল প্রমাণপত্র নিয়ে যান। আদালতের মাধ্যমে আমি হয়তো চাকরিতে পুনর্বহাল হতে পারবো না, কারণ
মামলায় জিতে চাকরিতে পুনর্বহাল হওয়ার মতো আর্থিক সচ্ছলতা একজন সার্জেন্টের থাকে না। তাছাড়া সংবিধানের ৩য় ভাগের মৌলিক অধিকার উদ্যোগের ৪৫ নম্বর অনুচ্ছেদে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মামলা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকায় আইনজীবী স্যারেরাও কম এগিয়ে আসতে চান। তাই মাননীয় সরকার প্রধান স্যার ও বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর আমার আকুল আবেদন, আমি জুনিয়র হিসেবে অন্যায় না করলেও অন্যায়কারী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে হয় চাকরিতে পুনর্বহাল করা হোক অথবা পেনশনের ব্যবস্থা করে 3টি বাচ্চা ও পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে সমাজের সম্মানের সহিত বাঁচার একটা ব্যবস্থা করার জন্য স্যারদের নিকট বিনীতভাবে আবেদন করছি। বিনীত বিমান সার্জেন্ট মোহাম্মদ মেজবাউদ্দিন, ডিসচার্জ BD 462536। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।